সৌরভের সাথে আমার যে সমস্ত দ্বন্দ্ব ভুলে আমরা এক হয়ে কাজ করছি সবটাই বাংলার ক্রিকেটের সাথে। সৌরভের সাথে আমার ব্যক্তিগত দেওয়া নেওয়ার কোনো ব্যাপার নেই। কয়েক বছর ধরে বারবার কলকাতা ময়দানে এই খবর উঠে এসছে যে টাকা নিয়ে প্লেয়ার খেলানো হয়। কারণ এই সিস্টেম, এই কাঠামোটাই তো ভঙ্গুর। আমি দুর্নীতিমুক্ত খেলাধুলো চাই। সোনার পাথরবাটির মতো শোনাবে, সোনার পাথরবাটির মতো শোনাবে। দুর্নীতি কোন কালে ছিল না? আইপিএল এ গড়াপেটা হয়নি, দুটো দল সাসপেন্ড হয়নি। বাংলার রাজনীতিতে বারবার উঠে আসছে দুর্নীতির নানা কাহিনী। সর্বত্র সব সেক্টরে কার্যত এই দুর্নীতি বিভিন্নভাবে বিভিন্ন সময় হয়েছে বলে অনেকেই বিশ্বাস করছেন। খেলার ময়দান কি এই দুর্নীতি মুক্ত? এ কথা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তার কারণ একটি চিঠি, দুটি ফেসবুক পোস্ট কার্যত পুরো ঘটনাকে নিয়ে একদম তোলপাড় চলছে এবং যার কেন্দ্রে রয়েছে সিএবি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন বিশ্বরূপ দে, তিনি কার্যত নিজের চেষ্টায় একটা জায়গায় ধীরে ধীরে উঠে আসা কর্মকর্তা হিসেবে। শুরুটা হয়েছিল আইএফএ থেকে, ফুটবল অ্যাসোসিয়েশন, যেখানে বিশ্বরূপ দে যেখানে কোষাধ্যক্ষ ছিলেন। তারপর আস্তে আস্তে তিনি পা বাড়িয়েছিলেন ক্রিকেটে, তিনি যুগ্ম সচিব ছিলেন। তারপরে বোর্ডের যখন শ্রীনিবাসন যখন বোর্ডের দায়িত্বে, সে সময় বাংলার একমাত্র কর্মকর্তা যার সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল শ্রীনির, তিনি ছিলেন বিশ্বরূপ দে। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজকের চর্চায় ময়দানের দুর্নীতি, বিশেষ করে বলতে গেলে ক্রিকেটের দুর্নীতি। বিশ্বরূপ দা, বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আপনি টাপনির ব্যাপার নেই, আমাদের যা সম্পর্ক দাদা ভাইয়ের সেই অ্যাঙ্গেলেই ব্যাপারটা হবে। তুমি বিশ্বরূপ দা একটা জিনিস বলো, ক্রিকেটে দুর্নীতি নিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে হইচই হয়েছে। কি কি ভাবে দুর্নীতি হয়েছে, কত রকম ভাবে দুর্নীতি হয়েছে? দেখো, আমাদের এই কি বলবো সেটআপের মধ্যে দুর্নীতি সর্বত্র আছে। কেউ যদি বলে এই জায়গায় ফুটবলে দুর্নীতি আছে, ক্রিকেটে নেই, টেবিল টেনিসে আছে, ব্যাডমিন্টনে নেই, দুর্নীতি ব্যাপারটা কম বেশি সর্বত্র আছে। আর এটা আজকে নয়, এটা চিরকালীন একটা সত্য। দুর্নীতি, অভিসন্ধি, এ কথাগুলো সব সময়ের জন্যই বাস্তবে দেখা গেছে। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়ার একটা বড় জায়গায় মিডিয়া প্রতিষ্ঠিত, ফলে এখন সবকিছু মুহূর্তের মধ্যে এক লহমায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। দুর্নীতি কোন কালে ছিল না? আইপিএল এ গড়াপেটা হয়নি, দুটো দল সাসপেন্ড হয়নি। আজ থেকে বহু বছর আগে, হয়তোবা 20 বছর আগে ফুটবলে গড়াপেটা হয়নি। 170 গোল না কত গোলের ইতিহাস তুমি জানো যে কলকাতা ময়দানে ঘটেছে। দুটো ক্লাব, দুটো চারটে ক্লাব সেই সময় সাসপেন্ড হয়েছে। গড়াপেটার বিভিন্ন ঘটনা ফুটবলে আছে। ফলে এইসব কিন্তু আমাদের খেলাধুলোর মধ্যে আছে, কিন্তু তার মধ্যে থেকে আমাদের দেখতে হয় যে আমরা কত স্বচ্ছ প্রশাসন উপহার দিতে পারি। কারণ এটা তো খেলোয়াড়দের ভবিষ্যতের ব্যাপার। কমনওয়েলথ গেমস যখন ভারতবর্ষে এশিয়ান গেমস হলো, তখনও দুর্নীতি হয়েছে। ফলে সুরেশ কালমাদির কথা উঠে আসে সেই সময় 2010 সালে। ফলে এটা না, কেউ যদি বলে আমি দুর্নীতিমুক্ত খেলাধুলো চাই, সোনার পাথরবাটির মতো শোনাবে, সোনার পাথরবাটির মতো শোনাবে। আর এই দুর্নীতি একদিনে কেউ রদ করতে পারবে না। একটা সিস্টেম, সেই সিস্টেমটা কেউ অ্যাডপ্ট করে না। সবাই চায় ওই গড্ডালিকা প্রবাহের মতো গা ভাসিয়ে দাও, কারণ তার মধ্যে সময়টা পেরিয়ে যায়, কোথাও না কোথাও হয়ে যায়। কোনো সময় তোমরা সাংবাদিকরা খুঁড়ে খুঁড়ে বার করো, আর যখন খুঁড়ে বার করো না, সেটা থেকেই যায় সত্য হিসাবে। ফলে আমি আমার প্রশাসনিক জীবনে এইটুকু বলতে পারি যে একদম আমিও যে একেবারে ধোয়া তুলসী পাতা মতো কাজ করেছি তা তো বলবো না। দেখুন, কোনটা মানুষের ঠিক কোনটা বেঠিক সবসময় বাছাও যায় না। চেয়ারে বসে অনেক সময় অনেক কিছু সমঝোতা করে নিতে হয়। ফলে তার মানে এই নয় যে আমি দুর্নীতিকে প্রশ্রয় দিলাম, কারণ এই সিস্টেম, এই কাঠামোটাই তো ভঙ্গুর। এই কাঠামোর মধ্যে দাঁড়িয়ে কাজ করতে গেলে কোথাও না কোথাও পচা শামুকে পা কাটবে। কেউ বলতে পারবে না যে পচা শামুকে, আমি 20 বছর প্রশাসনে ছিলাম কিন্তু পচা শামুকে আমার পা কাটিনি, এটা যে বলবে সে মিথ্যে কথা বলছে। ফলে আমি এটাই বলবো, স্বচ্ছতার সাথে কত শতাংশ চালালাম এটাই বড় কথা। আমি বলতে পারি 100%-এর মধ্যে আমি হয়তো বলতে পারি আমি 90% স্বচ্ছ ছিলাম, কিন্তু আমার ক্ষেত্রেও 10% কিন্তু কোথাও না কোথাও থাকতে পারে। কারণ সেটা বিচার
হয়নি সেভাবে, কিন্তু একেবারে 100% আমি দুর্নীতিমুক্ত প্রশাসন চালিয়েছি এটা কিন্তু এই কাঠামোতে থেকে বলাটা খুব মুশকিল। কিন্তু বিশ্বরূপদা, গত কয়েক বছর ধরে বারবার কলকাতা ময়দানে এই খবর উঠে এসছে যে টাকা নিয়ে প্লেয়ার খেলানো হয়, প্লেয়াররা এখানে খেলতে আসে, বিভিন্ন ক্লাব তাদের কাছ থেকে টাকা নেয়, নিয়ে তাদেরকে খেলায়। এই যে দুর্নীতির যে এই যে ধরো একটা নেক্সাস, এই নেক্সাস সম্পর্কে তোমরা তো অজানা তা তো নও। দেখো, এটা তুমি বলছো, এটা আমি বরঞ্চ তোমাকে সরাসরি প্রশ্ন করি, বা যারা এই বিষয়টাকে নিয়ে এখন চিঠি লিখছে সব কাগজে টাগজে দেখছি, আমি তো কপি পাইনি, যে চিঠি কাগজে দেখছি, তো এই দুর্নীতিটা কত বছর হয়েছে? এই যে বলছে পয়সা নিয়ে খেলোয়াড়কে খেলানো, এটা কত বছর ধরে চলছে? 5 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, 50 বছর, এটা কত বছরের এই এই দুর্নীতি চলছে? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি উত্তর দাও। তুমি যদি বলো এটা 5-7 বছরের দুর্নীতি, দেখো 2017 সালে আমি সিএবি ছেড়েছি। আমি সিএবি ছেড়েছি, তার মানে কি আজ থেকে প্রায় 9-10 বছর আগে। তো আমি যখন সিএবি ছেড়েছি তখন সিএবি তে কে ছিল? সিএবি তে সৌরভ গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া চালাচ্ছে। আজকে অভিষেকই দেখলাম চিঠি দিয়ে বলছে যে দুর্নীতি হচ্ছে। তো অভিষেক সিস্টেমের মধ্যে ছিল, তাহলে সে আটকায়নি কেন? সে বলেনি কেন? এবার যদি তুমি বলো না এটা 10 বছর না, এটা 20 বছরের দুর্নীতি, তাহলে সেখানে আমিও পার্ট অফ দা এই দুর্নীতি। তাহলে আমার সাথে কে চালিয়েছে? অভিষেকের বাবা জগমোহন ডালমিয়া ছিল। তাহলে জগমোহন ডালমিয়া আর আমি দুজনেই দুর্নীতিগ্রস্ত। অভিষেকের চিঠিটা আমি কিনা পড়ে ঠিক বুঝতে পারলাম না যে অভিষেক কি বলতে চেয়েছে, অভিষেক কোন সময়ের কথা বলতে চেয়েছে, সেই সময়কালটা উল্লেখ নেই। এটা বড় বেশি মেঠো বক্তৃতার মতো চিঠিটা হয়ে গেছে, যে সব দুর্নীতিগ্রস্ত। ওটা আমরা শহীদ মিনার আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলি, নেতারা বলে, হ্যাঁ সব দুর্নীতিগ্রস্ত, সব অচল, হ্যাঁ আমি এলেই সব সচল হবে। অভিষেকের যদি দুর্নীতির কথা বলতে হয়, দুর্নীতি সবসময় স্পেসিফাই করে বলতে হয় যে ওই ঘটনাটা দুর্নীতি হয়েছে। তো দুর্নীতির জন্য তো আমাদের দেশে খুব কড়া আইন, এফআইআর করো, পুলিশের কাছে মামলা রুজু করো, বিচার হবে। কিন্তু এই যে অভিষেক ডালমিয়া যে চিঠিটা দিয়েছেন, তাতে তো কোথাও মানে যে চিঠিটা পোস্ট করেছেন ফেসবুকে, ক্রীড়ামন্ত্রীকে পাঠিয়েছেন, হ্যাঁ সরি ওই চিঠিটাই এখানে পোস্ট করেছেন। তো এই যে এখানে কিন্তু কোথাও তিনি তো কার্যত যে কাউকে অভিযুক্ত করেছেন এরকম ব্যাপারটা তো নয়। মানে আমি বলতে চাইছি যে কোনো নাম, ব্যক্তির নাম করে তো কিছু কোথাও বলেন, সেটাই তো আমার কথা। তার মানে আমি এটা কথা ভাসিয়ে দিলাম। এবার খুঁজে সাংবাদিকরা খোঁজো কি ক্রীড়ামন্ত্রী খোঁজো, তোমরা খুঁজে বার করো, আমি শুধু ভাসিয়ে দিলাম। কেন? যদি অভিষেক ডালমিয়া বলে যে এই ক্ষেত্রে স্পেসিফিক এই ক্ষেত্রে এই লোকটা দুর্নীতি করেছে, যাও এফআইআর লজ করো। তাহলে তার মানে কি? আমি ভাসিয়ে দিলাম, তার মানে কি বোঝাচ্ছে? ভাসিয়ে দিলাম, তাহলে তো তাকে সময়টা বলতে হবে, এই সময় থেকে এই সময়। আমি কিচ্ছু বলবো না, শুধু ভাসিয়ে দেবো দুর্নীতিগ্রস্ত। আমি যদি এখন একটা বলে দিই, এটা জাস্ট ভাসিয়ে দিলাম, মিডিয়ার সব লোক চোর হয়ে গেল, সব লোক চোর। আমাকে তো স্পেসিফাই করতে হবে অমুক মিডিয়ার অমুক লোকটা, অমুক ব্যক্তি, অমুক মিডিয়া সে চোর। কিন্তু এখানে এক্ষেত্রে একেবারে একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া যে ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। তো আমি ছোট বুদ্ধিতে এইটুকু বুঝি, এইরকম ভাসিয়ে দেওয়ার অর্থ সবাই দুর্নীতিগ্রস্ত। দেখো, সবাই দুর্নীতিগ্রস্ত, সব ঘটনায় দুর্নীতির গন্ধ আছে, এটা আমি বিশ্বাস করি না। এই চিঠিটার পর, ক্রীড়ামন্ত্রীকে অভিষেক ডালমিয়া চিঠিটা দেওয়ার পর যে সংঘাতটা সামনে এসছে, সেটা বলা হচ্ছে যে আসলে অভিষেক ডালমিয়া ভার্সেস সৌরভ গাঙ্গুলি। এবং ঘটনার চক্রে মানে তুমি কি এটা বিশ্বাস করো, মানে অভিষেক ডালমিয়া সৌরভ গাঙ্গুলির দ্বন্দ্বই কি এই চিঠির মাধ্যমে প্রকাশ পাচ্ছে? আমার মনে হয় না। তোমার কি মনে হচ্ছে? অভিষেক ডালমিয়া যে চিঠিটা দিয়েছে, এখানে সৌরভ গাঙ্গুলির নাম নেই, না সেখানে একটাই কথা বলছে যে ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতি, অর্থাৎ সর্বত্র দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতির মাঝখানে দাঁড়িয়ে একমাত্র অভিষেক ডালমিয়া হচ্ছে সেই সত্যের প্রতীক, সে উজ্জ্বলতার সঙ্গে সবকিছু খুঁজে বার করবে। আর সবাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, সেই একমাত্র সবেদন নীলমণি হিসাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। তো এখানে সৌরভের তো বিষয় নেই, এখানে একদিকে সকলে, আরেকদিকে অভিষেক ডালমিয়া সততার প্রতীক। কিন্তু একটা ব্যাপার কি এখানে কোথাও মানে খুব বিরল ঘটনা আর কি, কারণ তোমায় জিজ্ঞেস করছি, আজ পর্যন্ত কোনোদিন কোনো সিএবির প্রেসিডেন্টকে দেখা যায়নি ক্রীড়ামন্ত্রীর দপ্তরে ছুটে যেতে।
এই প্রথম দেখা গেল সৌরভ গাঙ্গুলি গেলেন ক্রীড়ামন্ত্রী দপ্তরে এবং চিঠিটা দেওয়ার পরপরই গেলেন। মানে কোথাও কি একটা সিগনিফিকেন্স পাওয়া যাচ্ছে, বা কোথাও কি তোমার মনে হচ্ছে যে সামান্য হাওয়ার রেশ থেকে যাচ্ছে এখানে? মানে আমি দুর্নীতি প্রসঙ্গে বলছি না, মানে কোথাও দেখো, সৌরভ গাঙ্গুলি মমতা ব্যানার্জির কাছেও গেছে। হ্যাঁ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনোদিন অরূপ বিশ্বাসের অফিসে কিন্তু যাননি। না, অরূপ বিশ্বাস, মমতা ব্যানার্জি ওখানে ওয়ান পোস্ট, লোকে বলতো, তোমরাও বলতে, তোমাদের কাছ থেকেই শোনা, ওয়ান পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তুমি তো সেই দলেই সেই দলেরই আছে তো। তো সেটা তো এই ওয়ান পোস্টের কাছে গেছে। এখানে হয়তো ডিভিশনটা সবাই আছে, মুখ্যমন্ত্রীর মতো ক্রীড়া দপ্তরে তিনি স্বাধীন ক্রীড়ামন্ত্রী হয়েছেন, তার সাথে দেখা করেছেন। আমি ওটা তার ব্যক্তিগত সৌজন্যতা নিয়ে আমি তার সাথে ক্রীড়ামন্ত্রীর বিষয়ে আমি মন্তব্য করব না। তবে সৌরভ গাঙ্গুলি এমন একটা ফিগার, বাংলার আইকন, তার বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীও তার বাড়িতে গেছে, তিনিও কোনো সময় একদা মুখ্যমন্ত্রীর বাড়ি, কখনো বুদ্ধদেব ভট্টাচার্য, কখনো বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন, আবার এখন তিনি ক্রীড়ামন্ত্রীর কাছে যাচ্ছেন। এটা তার সৌজন্যতার ব্যাপারে, এই নিয়ে আমি অন্তত কোনো মন্তব্য করব না, কারণ এটা তিনি যেটা মনে করেছেন তিনি করেছেন। তিনি অবশ্য ইনভাইট করতে গেছিলেন বেঙ্গল প্রিমিয়ার লিগের জন্য, হ্যাঁ, তার ফাইনালে বোধহয় উপস্থিত থাকার জন্য। আমি মিডিয়াতেও দেখি। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয়, মানে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ তিনি তো অভিষেক ডালমিয়ার চিঠি পাওয়ার পর বলেছেন যে আমি এই চিঠিটা নিয়ে অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনায় বসবো। ফলে এই যে ধরুন একটা মানে ধরো একটা দুর্নীতির একটা আভাস অভিষেক ডালমিয়া যেটা দিয়েছে, সেটা ক্রীড়ামন্ত্রী নিজেই খুঁড়ে দেখতে চাইছেন। এতে কি কার্যত সিএবির যারা এখন শাসক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খানিকটা চাপ হতে পারে? দেখুন, চাপ কি হবে না হবে আমি বলতে পারবো না, তবে সিএবির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এ কথা আমার বলতে কোনো দ্বিধা নেই। আচ্ছা, অভিষেক ডালমিয়া চিঠি দিচ্ছেন, তার পরিবর্তে সিএবির 5 জন পদাধিকারী চিঠি দিয়েছেন, সৌরভ গাঙ্গুলিরও সই আছে, সিএবি সেক্রেটারি বাবলু কোলে সহ বাকি সকলের সই আছে। আবার অভিষেক ডালমিয়া একটা তার পোস্ট করেছে, দেখছিলাম কয়েক ঘন্টা আগে, ওই চিঠি কাউন্টার করেছে, তারপরে আবার পাল্টা পোস্ট করেছে। এতে কি হচ্ছে, প্রতিষ্ঠান সিএবি এমন একটা প্রতিষ্ঠান, এর গায়ে কালি লাগছে। আমি এইটুকুই বলতে চাই যে অভিষেক ডালমিয়া, সৌরভ গাঙ্গুলি সহ যারা সিএবি চালাচ্ছেন, সিএবির একটা নিজস্ব গঠনতন্ত্র আছে, এবং সিএবির আগের সিএবি বা বিসিসিআই আর এখনকার সিএবি আর বিসিসিআই এর মধ্যে পার্থক্য এটাই যে এখন কিন্তু সবকিছুই সুপ্রিম কোর্টের স্ট্রিকচারে বা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, লোধা কমিশন আসার পর। ফলে এখন অম্বার্সম্যান আছে, এখন আমাদের রিটায়ার্ড জাজেরা সিএবিতে বসছেন যে কোনো তদন্ত অনুসন্ধান করতে। ফলে অনেকগুলো ফোরাম খুলে গেছে। আগে তো এই ফোরামগুলো ছিল না, অম্বার্সম্যান ছিল না, জুডিশিয়াল অফিসাররা আসতেন না। এখন তো সব রিটায়ার্ড জাজেরা, ক্রিকেটের সব সংগঠনে রয়েছে, বিসিসিআই তে রয়েছে, সমস্ত স্টেট বডিতে রয়েছে, অন্য খেলাধুলোতে কিন্তু নেই। আইএফএ তে বিচার করার জন্য কোনো রিটায়ার্ড হাইকোর্ট জাজ বা সুপ্রিম কোর্ট জাজ নেই। ফলে আমাদের ক্রিকেটে কিন্তু আছেই, ধ্যান ধারণা কিন্তু তৈরি হয়েছে লোধা কমিশন আসার পর। তো অনেকগুলো ফোরাম আছে যেখানে দুর্নীতি আটকানো হলে তার বিচার করার, রায় পাওয়ার, সৎ একটা অর্ডার পাওয়ার, ভার্ডিক্ট পাওয়ার বিষয় আছে। কিন্তু সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ, যে আমি কোনো পার্টির কথা বলবো না, এটা তৃণমূল, বিজেপি, কংগ্রেস বা লেফটের কথা নয়, তার কিন্তু আমার যদি একটা ফোরামই থাকে, তাহলে আমি নতুন করে চিঠিটা দিয়ে আমি বাজার গরম করতে পারি। আমি 100 বার, আজকাল তো সবকিছুই তো একটা মানে তেলেতে ফিশ ফ্রাই ভাজার মতো, ফলে আমি সেগুলো করে হয়তো আমি বাজার গরম করতে পারি। কিন্তু পারতপক্ষে সিএবির যা গঠনতন্ত্র, তাতে বাইরে থেকে কেউ এসে খুব একটা খুনাখুনি করে যে কিছু বেরোবে আমার মনে হয় না। যদি স্পেসিফিক করতে হয়, আমি বলবো অভিষেককে, তোমার হাতে যদি স্পেসিফিক কোনো বিষয় থেকে থাকে, তুমি এফআইআর করো, তুমি আইনের আশ্রয় নাও এবং তার বিচার হবে। কিন্তু তুমি সেসব কিছু না করে তুমি সরাসরি একটা চিঠি দিয়ে সবাই, সারা ময়দানকে তুমি বলছো যে দুর্নীতিগ্রস্ত, আর সেখানে সবেধন নীলমণি হয়ে তুমি দাঁড়িয়ে আছো। এটা 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 বড্ড বেশি তোমার মানে তুমি কেন্দ্রিক হয়ে গেছে। ফলে আমি এটা অভিষেক আমার ছোট ভাই, ওকে আমি বলবো যে বিষয়গুলো একটু ভেবো, সবাইকে চোর বানিয়ে
তুমি একা সাধু হবে, এটা আমার মনে হয় যে খুব একটা ভালো উদাহরণ নয়। একটা জিনিস তো বলা হয়, বিশ্বরূপদা, তুমি নিজে সে সময় ভেরি মাচ সিএবির পদাধিকারীদের মধ্যে একজন ছিলে, সেই কারণে তুমি পুরো ঘটনাটার মধ্যে দিয়ে গেছো, সেই কারণে তোমায় জিজ্ঞেস করি 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় এলো তখন কার্যত সিএবি কার হাত ধরে চলবে সেটা ঠিক করে দেওয়া হলো, নবান্ন থেকেই ঠিক করে দেওয়া হলো। এখন নতুন সরকার এসছে, সেই সরকারের ভূমিকা যদি উল্টো হয়, মানে ধরো নির্বাচনের দিকে যদি ব্যাপারটা যায়, নির্বাচন তো হয় প্রতিবারই, সেটার জন্য নয়, কিন্তু গত কয়েকটা নির্বাচনে তো কার্যত ইলেকশন না হয়ে সিলেকশনের মতনই হয়েছে। তো যদি পরিস্থিতিটা পাল্টায় তাহলে সেক্ষেত্রে কি 2006-এর মতন কোনো লড়াই দেখা যেতে পারে? না না না, কোনো সম্ভাবনা নেই। ফ্ল্যাশব্যাকে চলে যাও, তুমি বহু বছর ক্রীড়া সাংবাদিকতার মধ্যে ছিলে। তুমি মনে করো 2011 সাল যখন সবেমাত্র এই সরকার ক্ষমতায় এসছে, তৃণমূল সরকার ক্ষমতায় এসছে, তখন আমি সিএবির পদাধিকারী, তুমি তখন যুগ্ম সচিব, আমি যুগ্ম সচিব, তারপরে আমি সিএবির আবার কোষাধ্যক্ষ হলাম। 2015 সাল জগমোহন ডালমিয়া মারা গেলেন সেপ্টেম্বর মাসে। মারা যাবার 4 দিনের মাথাতেই এই অভিষেক ডালমিয়া সৌরভ গাঙ্গুলিকে নিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কেন? জুটি কি করবেন, অভিষেক ডালমিয়া আর সৌরভ গাঙ্গুলি চলে গেলেন, কারণ আমার মতো কাউকে আটকাতে হবে। দুজনে মিলে চলে গেলেন নবান্নেতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রথম দিন তিনি শুনলেন, দ্বিতীয় দিন আমাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, তখন সুব্রত মুখার্জি বেঁচে, আমি শুনেছি যে তিনি নাকি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই বিষয়টা আপনি কথা বলুন বিশ্বরূপের সাথে, নালে কিন্তু আবার একটা বুদ্ধবাবুর মতো সেই সময় নির্বাচন হতে যাচ্ছে। আমাকে ডেকেছিলেন পরের দিন, বললো আমি চাইছি এই জুটি সিএবিতে থাকবে। হলো, আবার তুমি তো তারপর সাইডলাইন হয়ে গেল। তাহলে জুটিটা কে ছিল? অভিষেক ডালমিয়া আর সৌরভ গাঙ্গুলি। আবার এখন নতুন সরকার এসছে, কারা আবার মধ্যমণি? সৌরভ গাঙ্গুলি, অভিষেক ডালমিয়া, বাকি লোক ব্রাত্য। আমার কথা এখানে, সিএবিতে বাকি লোক সবাই ব্রাত্য রয়েছে, অভিষেক ডালমিয়া আর সৌরভ গাঙ্গুলি। তখনও তারা ছিল, এখনো তারা আছে। ফলে এর বাইরে থেকে কেউ বেরোতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পেরেছে, না আজকে বেরোতে পারবে, এটা আমার ধারণা। বুঝতে পেরেছি। মানে এদের কাছে অপশন হচ্ছে নয় সেই ইয়ের মতো আর কি, মানে কি বলবো, মানে ওই ইস্ট বেঙ্গলের মতো নয়, ইস্ট বেঙ্গল নয় মোহনবাগান, যে পরে যে মোহামেডান স্পোর্টিং এ উঠে আসতে পারে, হ্যাঁ, বা অন্য কোনো টিম উঠে আসতে পারে, হ্যাঁ, এটা এদের ভাবনাতেই নেই। মানে এই যে বললাম কাঠামোতেই রয়েছে দুটো মুখ, নয় এ নয় ও, অথবা এদের যুগলবন্দি। এখনো তাই হবে। বিশ্বরূপ, তোমার সম্পর্কে শোনা যায় মানে একটা ঘটনা আর কি, যে গত বছর থেকে তুমি একটু সৌরভপন্থী হয়েছো, মানে নানান ক্ষেত্রে দেখা যায়। কারণটা কি? মানে তুমি তো একসময় বঞ্চিত ছিলে, এক সময় মানে কার্যত সাইড লাইন ছিলে, তোমাকে সিএবিতে অ্যাক্টিভলি দেখা যেত না। এটা নিয়ে আমরাও প্রশ্ন করেছি, মানে আমি যে সময় ক্রীড়া সাংবাদিকতা করি তোমাকেও বহুবার এই কথা নিয়ে গেছো। তো হঠাৎ এই বদলটা কেন তোমার? দেখো, সৌরভ গাঙ্গুলি এই মুহূর্তে বাংলার ক্রিকেটের হাল ধরার আর দ্বিতীয় কোনো লোক নেই। সৌরভ গাঙ্গুলিকে বাংলার ক্রিকেটকে সুদূর প্রসারী করার জন্য যদি আপনার কাছে একটা অপশন থাকতো, আজ যদি আপনি বম্বের লোক হতেন, আপনি সুনীল গাভাস্কার আছে, দিলীপ ভেঙ্কসারকার আছে, সচিন তেন্ডুলকার আছে, এক ঝাঁক ক্রিকেটার, কিন্তু এখানে তো সৌরভ গাঙ্গুলি ছাড়া সেকেন্ড যে বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে। সৌরভ গাঙ্গুলির বিকল্পকে সৌরভ গাঙ্গুলি। আর সৌরভ গাঙ্গুলিকে তো সবাই চেয়েছে যে দাদা ব্যাট ধরুন। অমিত শাহজি চেয়েছেন, মমতা ব্যানার্জি চেয়েছেন, একসময় শুভেন্দুবাবু ওনার বাড়িতে গেছিলেন, হয়তো মতের ফারাক হয়েছে, মেলেনি। বুদ্ধবাবু চেয়েছেন, অশোক ভট্টাচার্য চেয়েছেন, বলে সবাই চেয়েছেন যে দাদা ব্যাট ধরুন। সেক্ষেত্রে অন্যায় হয়নি। আমি যদি মনে করি যে দাদা ব্যাট ধরুন, তখনই অনেকের মনে হচ্ছে কেন বিশ্বরূপ এই কথাটা বলেছি বাংলার স্বার্থে, বাংলার ক্রিকেটের স্বার্থে। কারণ সৌরভ গাঙ্গুলির বিকল্প এই মুহূর্তে কেউ নেই। সৌরভ গাঙ্গুলির বিকল্প সৌরভ গাঙ্গুলি নিজে। কারণ একটা যে স্ট্রেসের মধ্যে দিয়ে বেঙ্গল ক্রিকেট চলছে, অনেকে অনেক কিছু এগিয়ে গেছে। আপনি দেখুন আজকে গুজরাট দেখুন, আজকে সৌরাষ্ট্র দেখুন, যারা ছোট, মানে আগে অত নাম করা ছিল না, বম্বে রিচ, চেন্নাই ক্রিকেটে অনেক এনরিচড স্টেট,
কিন্তু যারা উঠে বড়দার মতো বিদর্ভ, তারা উঠে আসছে, সৌরাষ্ট্র তো বললাম, ফলে এরা উঠে আসছে। বাংলাকে উঠে আসতে হবে আগামী কয়েক বছরের মধ্যে। ফলে সেটা সৌরভ গাঙ্গুলির যে মাস্টার প্ল্যান, তার সমস্ত কিছু দিয়ে তাকে চেষ্টা করতে হবে। হয়তো সে ভালো হ্যান্ডস পাচ্ছে না। দেখুন, ওয়ান ম্যান শো করে কিন্তু আজকাল একটা অর্গানাইজেশনকে টিকে রাখা খুব মুশকিল। তার হয়তো সেই টিমটা সে ক্রিয়েট করতে পারছে না, তার জন্য হয়তো সাফল্যটা আসতে দেরি হচ্ছে। বাট আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে সৌরভের সাথে আমার কিছুটা যে সমস্ত দ্বন্দ্ব ভুলে আমরা এক হয়ে কাজ করছি, সবটাই বাংলার ক্রিকেটের সাথে। সৌরভের সাথে আমার ব্যক্তিগত দেওয়া নেওয়ার কোনো ব্যাপার নেই। শুধু ব্যাপার একটাই, আপনি দেখবেন যে আমি তো সিএবির কমিটিতেও নেই, কারণ আমাকে লোধা আইনের পর আমি সিএবিতে ব্রাত্য, কিন্তু তাও দূর থেকে যে নৈকট্য দেখছেন সবটাই দূর থেকে সমর্থন এই কারণেই করা যে বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, বিশ্বরূপদা, এই এপিসোডটার একদম শেষ পর্বে আছি। সম্প্রতি এমন একজন কর্মকর্তাকে নিয়ে, নাম আমি করতেই পারি কিন্তু আমি নাম করতে চাই না, কারণ এই কারণে চাই না যে আমি তো সরাসরি অভিযোগ প্রমাণ করতে পারবো না। কয়েকজন কর্মকর্তাকে নিয়ে খুব সিরিয়াস কিছু অভিযোগ উঠেছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগ উঠেছে, যে মানে অ্যাপেক্স কমিটিতে আছেন অথচ দেখা যাচ্ছে যে তিনি কোনো একটি ফ্র্যাঞ্চাইজির ডাগ আউটে গিয়ে বসছেন। কিন্তু এটা তো সিরিয়াসলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই ধরনের ইস্যুগুলো যখন হয়, তখন কি কোথাও সেই কর্মকর্তা বা কর্মকর্তা কুল যারা সিএবি চালাচ্ছেন তাদের উপর থেকে আস্থার জায়গাটা আস্তে আস্তে সরে যায়? এই ঘটনাগুলো আগে যদি ঘটতো আমি বলতাম একেবারেই উচিত নয়, আনএথিক্যাল। এথিক্স নিয়ে তো আমরা বড় হয়েছি, চলি, অনৈতিক বাংলায়। কিন্তু এখন যে বললাম, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই ব্যাপারে যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ে, কাউর যদি সেই দোষে দুষ্ট হয়, তাহলে তার বিরুদ্ধে যেতে কোথায় পারে? অম্বাডসম্যানের কাছে। ফলে এরকম ঘটনা যদি ঘটে, অম্বাডসম্যান তার বিচার করবে। স্পেসিফিক কেস দিয়ে অম্বাডসম্যানের কাছে কেউ যদি অ্যাপিল করে, বিচার পাবে। এর ভেতর আর এখন আমাদের মতো সাধারণের ঢোকার কোনো বিষয় নয়। আগে হলে, আমি পরিষ্কার বলছি, যখন আমরা চালিয়ে এসেছি, আমাদের সময় তো এত অম্বাডসম্যান, রিটায়ার্ড হাইকোর্ট জাজ, রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাজ ছিল না। ফলে আমরা তখন নীতি নৈতিকতার উপর দাঁড়িয়ে চলতাম। কিন্তু এখন পুরোটাই হচ্ছে আইনের উপর দাঁড়িয়ে চলে। কারণ মনে রাখবেন যে অন্য খেলাধুলো আর ক্রিকেটের পার্থক্য এটাই, ক্রিকেটের এই ফ্রেমওয়ার্কটা সুপ্রিম কোর্ট যা করে দিয়েছে তার মধ্যে থাকা। এখন যদি আমি আমার মতামত দিই, তাহলে সুপ্রিম কোর্টের আইনকেই খর্ব করা হবে। আমি সেদিকে যাব না। আমি বলবো, যদি এরকম স্পেসিফিক ঘটনা কাউর জানা থাকে, সে সরাসরি অম্বাডসম্যানের কাছে অ্যাপিল করুন। তিনি একজন রিটায়ার্ড হাইকোর্ট জাজ, তিনি নিশ্চয়ই তার বিচার করবেন এবং তিনি নিশ্চয়ই তাকে তার যে অভিযোগ, যদি তার সত্যতা থাকে, তিনি নিশ্চয়ই তার বিচার পাবেন। এ নিয়ে এটা কিন্তু অন্য খেলাধুলোর সাথে ক্রিকেটকে গুলিয়ে ফেলা মুশকিল, তিনি তার বিচার পাবেন। আমাদের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম বিশ্বরূপদের সঙ্গে। বাংলার ক্রিকেট ঘিরে যে দ্বন্দ্ব চলছে এই মুহূর্তে, সৌরভ গাঙ্গুলি বনাম অভিষেক ডালমিয়া যে তত্ত্ব এই মুহূর্তে উড়ে বেড়াচ্ছে, তা কতটা সত্যি, কতটা আরোপিত, কতটা বাইরে থেকে কার্যত নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে, তার পুরোটাই আশা করি আপনাদের বোঝাতে পারলেন বিশ্বরূপদের। তাহলে আমাদের জানাবেন কমেন্টে কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।